হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিএস ক্লাস। আমাদের বাকি ভিডিওগুলো হয়তো তোমরা সবাই দেখেছো, যে অঙ্ক ক্লাস হয়েছে, বিজ্ঞান ক্লাসও হয়েছে এবং তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও হয়েছে। তো তোমাদের সবাইকে একটা জিনিস বলা, যে এই অঙ্ক, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স বা ভূগোল, ইতিহাস, ইকোনমিক্স এগুলোর পাশাপাশি এই যে রেলের যে কটা পরীক্ষা রয়েছে, তাছাড়া আমাদের যে এসএসসির যে পরীক্ষাগুলো রয়েছে, সব পরীক্ষাতেই আমরা দেখতে পাই যে কম্পিউটার রিলেটেড কিছু কোশ্চেন দিচ্ছে। তো এই যে কোশ্চেনের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, যত দিন যাচ্ছে তত কোশ্চেনের সংখ্যাগুলো একটু বাড়ছে এবং কিছুটা ডেপথে গিয়েও পড়ছে। তো তাই জন্য আমি সৌরাশিস তোমাদের জন্য নিয়ে এসেছি এই আরআরবি, এনটিপিসি এবং এসএসসির সম্পর্কিত কম্পিউটার পুরো সিলেবাসকে কভার করে কম্পিউটারের ক্লাস, সম্পূর্ণ বাংলা এবং ইংরেজিতে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আমরা আজকে আমাদের প্রথম ক্লাসে। তো প্রথম ক্লাসে সবার আগে যেটা আমাদের করণীয় সেটা হলো যে এই কম্পিউটার, সেই কম্পিউটার কথাটা দেখো, কম্পিউটার সবাই আমরা বলি কম্পিউটার কম্পিউটার, তো এক্স্যাক্টলি যে কম্পিউটার কথাটা, সেই কম্পিউটার কথার একটা ফুল ফর্ম রয়েছে। তো আমরা সেই ফুল ফর্মটাকে আগে একটু দেখে নিই, তারপরে আমরা জানবো যে এক্স্যাক্টলি কম্পিউটারটা শুরু হয়েছে কোথা থেকে। কম্পিউটারটা একটা স্টার্ট রয়েছে, সেই স্টার্ট আমরা জেনারেশন ওয়াইজ যাব, দেন পার্ট 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 করে আমরা প্রতিটা ধাপে ধাপে একেবারে প্রতিটা জিনিস ইন ডিটেলসে আমরা জানবো। তো কথা না বাড়িয়ে দেখে নিই আমরা। দেখো, এই যে বললাম যেটা কম্পিউটার কথাটা, সেই কম্পিউটার কথাটা এখানে আমি ফুল ফর্মটা একটু লিখে দিচ্ছি, সবাইকে একটু দেখাই। দেখো, এই যে এখানটা রয়েছে সি, এই সি ফর, দেখো এখানটায় বলছে, একটু কালিটা চেঞ্জ করে দিই আমি। এই দেখো সি, এই সি ফর আমাকে বলছে যে কমন, ও ফর অপারেটিং, এম ফর মেশিন। দেখা যাক তারপরে আমাদের কি বলেছে। তারপরে আমাদের বলছে যে পি ফর পারপাস। তাহলে আমাদের এইটুকুনি কি দেখলাম, যে কমন অপারেটিং মেশিন পারপাস, মানে একটা মেশিন কমনলি ইউজ করা হবে বিভিন্ন ক্ষেত্রে। তো তারপরে হচ্ছে বলছে যে ইউজ, তো আমরা ইউজ করতে পারবো এটাকে। এবার টি ফর বলছে আমাকে টেকনোলজি, টি ফর টেকনোলজি। এই যে টি ফর টেকনোলজি, আমরা সবাই জানি যে এই যে কম্পিউটার, এটা একটা টেকনিক্যাল ডিভাইস এবং মেশিন ডিভাইস, দু রকমেরই। তো এই যে কম্পিউটার, সেটার আমরা ফুল ফর্ম দেখলাম, টি ফর টেকনোলজি, এবং তারপরে ই ফর আমাদের এডুকেশন। আমরা কম্পিউটারের মাধ্যমে অনেক কিছু শিখে থাকি এবং কম্পিউটারটাকে এডুকেশনালি আমরা ইউজ করি। অফিসিয়াল অবশ্যই ইউজ করি, কিন্তু তার আগে অফিসিয়ালের ক্ষেত্রে আমরা ওটাকে এডুকেশনালি ইউজ করি। অ্যান্ড তারপরে কি বলেছে, এডুকেশনাল রিসার্চ, এই যে রিসার্চ, আর ফর রিসার্চ। তো আমাদের এই কম্পিউটারের ফুল ফর্মটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক পরীক্ষাতে কম্পিউটার লিখে দিয়ে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কম্পিউটার দিয়েছে, তো আমরা কম্পিউটার ফুল ফর্ম জানতাম না। তো কম্পিউটারের ফুল ফর্মটা দেখো আমাকে এখানে বলে দিয়েছে যে কমন অপারেটিং মেশিন পারপাস বি ইউজ ফর টেকনোলজি অ্যান্ড এডুকেশনাল রিসার্চ। তাহলে এইটুকুনি কম্পিউটারের ফুল ফর্মটা আমাদের সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে তাহলে এবার আমরা পরের পেজটায় যাই, দেখি আমাদের পরের পেজে কি বলেছে। আমাদের পরের পেজে দেখো বলছে যে এই যে বললাম আমি একটা জিনিস আগে, যে কম্পিউটার শুরু হয়েছিল আদিম যুগ থেকে। এই কম্পিউটারটা শুরু হয়েছিল আদিম যুগ থেকে। আমরা হয়তো সেই জিনিসটাকে ঠিক বলতে পারছি না, যে এই যে আমরা যে এখন যে ডিসপ্লেটা দেখি, সেই ডিসপ্লে কিন্তু আদিম যুগ থেকে শুরু হয়নি। কম্পিউটারটা এসেছে একটা গণনা যন্ত্রের মাধ্যমে। গণনা যন্ত্র বলতে আমরা যেমন হাতে কর গুণে আমরা বলে দিই যোগ বিয়োগ গুণ ভাগ করি, সেরকমই আজ থেকে প্রায় অনেক বছর আগে বলা যেতে পারে, এই যে এখানটায় লেখা আছে 2700 থেকে 2300 খ্রিস্টপূর্বাব্দে, এত বছর আগে প্রথম মেসোপটেমিয়ার যারা ছিল, মেসোপটেমিয়ানরা, সেই মেসোপটেমিয়ানরা প্রথম এই অ্যাবাকাস বলে একটা জিনিস তৈরি করে। প্রথম এই অ্যাবাকাস বলে একটা জিনিস তৈরি করে। সেই অ্যাবাকাসটা জিনিসটা কি, আমরা এই ছবিটার মধ্যে একটুখানি দেখি। এখানে দেখো অনেকগুলো বল পয়েন্ট রয়েছে, সেই অনেকগুলো বল পয়েন্টকে আমরা যদি এগুলোকে একটা 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 করে ব্যবহার করি, এটাকে এ পাশে দিই, এটাকে এ পাশে দিই, দিয়ে ওরা তখন ওই বলগুলোকে কাউন্ট করতো, বলগুলোকে কাউন্ট করে করে ওরা একটা হিসেব বার করতো। তো এই যন্ত্রটার নাম ছিল আমাদের অ্যাবাকাস। এইটাই হচ্ছে আমাদের প্রথম গণনা যন্ত্র বা কম্পিউটারের প্রথম, যদি বলা হয় যে ফার্স্ট কম্পিউটার বা কম্পিউটারের ধারণা কোথা থেকে এসেছে আমাদের, তাহলে বলা যেতে পারে যে মেসোপটেমিয়ানরা এই প্রথম ধারণাটি আনে অ্যাবাকাস যন্ত্রের মাধ্যমে। ঠিক এইভাবেই কিছু বছর পর, বলতে কিছু বছর নয়, তার অনেক বছর পরে, অনেকটা বছর কেটে যায় এই অ্যাবাকাস দিয়ে। এই অ্যাবাকাসের অনেকটা বছর পরে, প্রায় 1617 সালে জন নেপিয়ার বলে একজন ব্যক্তি,
সে একটা যন্ত্র আবিষ্কার করে, ঠিক যন্ত্র নয়, আমি যদি এই পাশ থেকে দেখাই ছবিটা, এপাশে দেখো, এপাশে একটা বক্স রয়েছে, এই যে পুরোটা যে বক্সটা দেখা যাচ্ছে না এইখানটায়, এগুলো সব এক একটা স্টিক, এই পেনের মতন এক একটা করে স্টিক, কিন্তু এই স্টিক গুলো ছিল হাড়ে, জন্তু জানোয়ারের হাড়, সেই হাড়ের মধ্যে খোদাই করে ওখানে 1 2 3 4 করে লেখা থাকতো, এবং সেগুলোকে ওরা সাজিয়ে সাজিয়ে গুণফল করতো এবং স্কোয়ার রুট বার করতো। এইভাবে গণনা যন্ত্র একটা ধাপ, এগুলো কোথার থেকে? অ্যাবাকাস থেকে। তাহলে আমরা আরেকবার একটু ওটাকে রিপিট করে নিই। এই অ্যাবাকাসের পরে আমাদের আসলো কে? নেপিয়ার্স বোনস। তাহলে আমাদের পরবর্তী কম্পিউটার যে ধাপটা কি ছিল? নেপিয়ার্স বোনস। যে এই যে নেপিয়ার্স, জন নেপিয়ার্স যেটা আবিষ্কার করেছিল নেপিয়ার বোনস, এই নেপিয়ার বোনসের পরে নেপিয়ার বোনসে শুধুমাত্র গুণ করা যেত এবং তার পাশাপাশি কিছু আমাদের স্কোয়ার রুট করা যেত। তো এটাতে সম্ভব হচ্ছিল না জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাই জন্য এর পরবর্তীতে আরো জেনারেশনটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরো তাড়াতাড়ি গুণ যোগ বিয়োগ ভাগ করে নেওয়ার জন্য পরবর্তী আসলে হচ্ছে, তো আমাদের এই পরবর্তীতে কি এসেছিল? এর পরবর্তীতে আমাদের এসেছে পাস্কেলাইন বলে একটা যন্ত্র। আমাদের এসেছে কি? পাস্কেলাইন বলে একটা যন্ত্র। এই পাস্কেলাইন বা পাস্কেলাইন এই জিনিসটা কি? পাস্কেলাইন জিনিসটা ছিল একটা গণনা যন্ত্র, এটার মাধ্যমে গুণ যোগ করা যেত। তো সেটা কে আবিষ্কার করেছিল আমাদের সেটাই দেখতে হবে। আবিষ্কার করেছিল ব্লেইজ পাস্কেল নামে একজন ব্যক্তি। কত সালে? 1642 সালে। তার মানে আমরা তখনই দেখলাম 1617 সালের সময় একটা ঘটনা ঘটেছে, 1642 সালে ব্লেইজ পাস্কেল নিয়ে আসলো একটা পাস্কেলাইন বলে একটা যন্ত্র। আমরা যন্ত্রটাকে একটু যদি দেখি, সেই যন্ত্রটাকে দেখবো, এই যে আমাদের যন্ত্রটা, এই যন্ত্রটার মাধ্যমে গুণ করা হতো, যোগ করা হতো, ভাগ করা হতো। তো ব্লেইজ পাস্কেল যেটা আবিষ্কার করেছিল তার নাম ছিল পাস্কেলিন। তো এই পাস্কেলিনের পরে এর ঠিক আপগ্রেডেশন বলা যায়, যেমন আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোর প্রতি বছর ভার্সন চেঞ্জ হয়, বা ফোনগুলোতে নতুন নতুন জিনিসপত্র নিয়ে আসছে, যে ক্যামেরাটা সামান্য একটু বাড়িয়ে দিল, দিয়ে ওটাকে একটু দাম বাড়িয়ে বলে দিল না এটা একটু হাই কোয়ালিটি। সেম ভাবে এই যে এখানটায় যে আছে, এখানে বলেছে লিবনিজ স্টেপ রেকগনার বা লিবনিজ স্টেপ রেকগনার, এ কি করলো? এই সেম প্রোডাক্টটি একটা আবিষ্কার করলো, এটাতেও সেম ভাবেই গুণ করা যেত, যোগ করা যেত, কিন্তু কিন্তু একটু স্পিড বেশি ছিল, এটার একটু স্পিডটা বেশি ছিল। তো কে আবিষ্কার করেছিল? আমরা একটু দেখি এটাকে। আবিষ্কার করেছিল গটফ্রাইড উইলহেম ভন লিবনিজ। তো এই যে তার নামেই এটা এসছে কি? লিবনিজ স্টেপ রেকর্ডার। তো এই ব্যক্তিটা এই যন্ত্রটাকে জাস্ট আপগ্রেড করেছিল। সালটা ছিল 1673, বাট আমি বলছি 1671। তার কারণ ও ডিজাইন করেছিল 1671 সালে। কত সালে ডিজাইন করেছিল তাহলে? ও ডিজাইন করেছিল 1671 সালে। এই যে 1671 সালে ও ডিজাইন করেছিল, তার ঠিক 2 বছর পর ও জিনিসটাকে মার্কেটে নিয়ে আসে 1673 সালে। এই যে 1673 সালে ও নিয়ে আসলো, কিন্তু যন্ত্রটা দেখো এর মতনই প্রায় সেম ছিল, সামান্য কিছু আপগ্রেডেশন করে ও এটাকে মার্কেটে নিয়ে আসে। তো এই যে ও যে যন্ত্রটা নিয়ে আসলো, সেই যন্ত্রটা কন্টিনিউ অনেকদিন চলার পরে জিনিসটা চার্লস ব্যাবেজ, আমরা সবাই চার্লস ব্যাবেজের নাম শুনেছি কিছু না হলেও, কারণ কম্পিউটারে যদি বলা হয় জনপ্রিয় চার্লস ব্যাবেজকে, তো সেই তারপরে ধীরে ধীরে এর জেনারেশনটা চলতে থাকে কন্টিনিউ। এর জেনারেশনটা চলার পরে চার্লস ব্যাবেজ হঠাৎ করে কিছু ডিজাইন নিয়ে আসে এবং সেই ডিজাইনের মাধ্যমে নতুন একটা যন্ত্র তৈরি করে। তো তার আগে আমরা দেখে নেব এর ঠিক মাঝখানে, মানে এই যে লিবনিজ রেকর্ডার, এই যে লিবনিজ স্টেপ রেকর্ডার, এই যন্ত্রটা যতদিন ধরে চলেছিল এবং চার্লস ব্যাবেজের যন্ত্র আসার আগে অবধি চলেছিল, এর মাঝখানে একটা যন্ত্র এসেছে, কিন্তু লিবনিজের এই রেকর্ডার মেশিনটা বন্ধ হয়ে যায়, ওটাও চলেছে এবং যে যন্ত্রটা এসেছিল সেটাও চলেছে। তার জন্যই আজকে আমরা এই যে জামা কাপড় বলো বা যে কোনো ধরনের কোনো কিছু যে ডিজাইন বলো, সেই ডিজাইনের একটা ধারণা বা ডিজাইনটাকে যে ওর মধ্যে করা যেতে পারে, সেই ধারণাটা তখন থেকে এসেছিল। সেটা দেখে নি আমাদের কি এসেছিল। এই দেখো এখানটায় লেখা আছে জ্যাকওয়ার্ড লুম। আমরা হয়তো পাওয়ার লুম শুনেছি। তো এই যে লুমটা, আমরা যে তাঁত বোনার মেশিনটা যেরকম করে স্টেপ বাই নেমে আসে, ঠিক
এই জ্যাকওয়ার্ড লুমেও কিন্তু এরকম করেই কাগজে ছেপে 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 জিনিসগুলো বার হতো। তো বিষয়টা হলো যে ওই যে কাগজটা ছিল, কাগজের মধ্যে ছাপা হতো, কি ছাপা হতো না কিছু নাম্বার, ওই নাম্বারটাই ওখানটায় কাউন্টিং হতো এবং ওইখানটায় ওই কাউন্টিং এর মাধ্যমে ওখানটায় হিসেবগুলো গণনা করা হতো, সমস্ত কিছু করা হতো। তো সেই মেশিনটার নাম ছিল জ্যাকওয়ার্ড লুম। তাহলে জ্যাকওয়ার্ড লুমটা কত সালে আবিষ্কার হয়েছিল? 1642 সালে। এই যে জ্যাকওয়ার্ড লুম 1642 সালে আবিষ্কার হয়েছিল, তো এই জ্যাকওয়ার্ড লুমকে আবিষ্কার করেছিল কে? জোসেফ মেরি জ্যাকওয়ার্ড। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সবাই এটা নোট করে নিতে পারো। জোসেফ মেরি জ্যাকওয়ার্ড কেন নোট করতে বললাম, কারণ কোশ্চেন এটা থেকেই দেবে, কারণ বাকিগুলো মোটামুটি সব জায়গাতেই রয়েছে। এই জ্যাকওয়ার্ড যে মেরি, যে জ্যাকওয়ার্ড মেরির যে লুমটা, সেই লুমটা সব জায়গাতে নেই, বাট এটা কোশ্চেনে এসেছে। এটা তো আমি তার জন্যই বললাম যে এটাকে সবাই একটু নোট করে নেবে। এই যে আবিষ্কার করেছে, কি আবিষ্কার করেছিল? জোসেফ মেরি জ্যাকওয়ার্ড। কি আবিষ্কার করেছিল? জ্যাকওয়ার্ড লুম। এটা এই যে লিবনিজের যে স্টেকনি কর্নার মেশিনটা ছিল, সেই মেশিনটা থেকে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা অবধি ওর মাঝখানে এটা তৈরি হয়। যেরকম এটা কন্টিনিউ চলেছিল, এটাও চলছিল। এই ধারণাটাকে কাজে লাগেই আজকের এই লুমগুলোকে তৈরি করা হচ্ছে। তো এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কে আবিষ্কার করেছিল জ্যাকওয়ার্ড লুম, বা জোসেফ মেরি জ্যাকওয়ার্ডের আবিষ্কৃত যন্ত্রটির নাম কি, বা কত সালে হয়েছিল? তাহলে কত সালে হয়েছিল? 1642 সালে। মেশিনের নাম জ্যাকওয়ার্ড লুম এবং জোসেফ কে আবিষ্কার করেছিল? জোসেফ মেরি জ্যাকওয়ার্ড। তাহলে এইবার আমি যেটা বলছিলাম যে লিবনিজের স্টেপ রিকর্নার যে মেশিনটা রয়েছে, সেই লিবনিজের যে স্টেপ রিকর্নার মেশিনটা আছে, সেই মেশিনটাতে কন্টিনিউ হওয়ার পরে অনেকটা সময় চলে যায়, যে ওটা একটু ডিলে লাগছে। যেরকম আমরা দেখি না যে আমাদের ফোনগুলো স্লো হয়ে আসছে, নতুন একটা ফোন দরকার, ঠিক সেরকম ভাবেই কোম্পানি, তখন কোম্পানিটা ছিল আমাদের চার্লস ব্যাবেজ। তো আমি সেই কোম্পানি বা চার্লস ব্যাবেজকে বলছি, সেই চার্লস ব্যাবেজ কি করলো, হঠাৎ করে মাথায় করলো না মার্কেটে এবার আমাকে একটু দাঁড়াতে হবে। কি জন্য, কিভাবে দাঁড়াবো না, যে বানিয়েছিল তার থেকে একটু ফাস্ট আর একটু অন্য ধরনের মেশিন নিয়ে আসি, যেখানে আমি অনেকগুলো কাজ একসাথে করতে পারবো। তো কি নিয়ে আসলো? এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন বলে একটা মেশিন নিয়ে আসলো। এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা কে আবিষ্কার করেছিল? দেখো, চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিল। কে আবিষ্কার করেছিল? চার্লস ব্যাবেজ। এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা আমাদের কম্পিউটারের জগতের একটা, বলা যেতে পারে, আধুনিকরণের একটা পথ দেখা। সেই আধুনিকরণের পথটা দেখিয়েছিল চার্লস ব্যাবেজ। তাই জন্যই আমরা চার্লস ব্যাবেজকে বলি কম্পিউটারের জনক। তাহলে আমরা সবাই এতক্ষণ যেটা দেখলাম সেটা দেখলাম যে আদিম যুগ থেকে কম্পিউটার কিভাবে আসলো। বিষয়গুলো দেখো, একটু ছবিটার দিকে আমরা একটু ফলো করে দেখি। দেখো এটা কেমন একটা মেশিন, এর মধ্যে কতগুলো দাগ রয়েছে, এখানটায় কতগুলো গিয়ার সিস্টেম আছে, এখানে একটা গিয়ার, এখানে একটা গিয়ার, আর এখানে কিছু প্লেট টাইপের করা আছে যেগুলো কাউন্টিং মেশিন। বা এই যে আমরা যেটা বলছিলাম যে লুম, সেই লুমটা দেখো, এই যে লুমের এখানে যে প্রিন্ট হয়ে বেরোচ্ছে ডট 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 করে এখানটা রয়েছে। তো এই মেশিনগুলো কেমন একটা যন্ত্রাংশ বা মেকানিজম টাইপের না? তো এইগুলো চালনা করতে হতো ম্যানুয়ালি, অর্থাৎ আমি যাব গিয়ে যন্ত্রাংশটা এরকম করে একটুখানি রোটেট করবো, বা ওখানে কিছু একটা চাপ দেবো, বা ওই যে গিয়ারটাকে ঘোরালে একটা আমাকে হিসেব দেবে। যেরকমকার দিনে আগে যে ল্যান্ড ফোনে নাম্বারটা ডায়াল করে একটা ঘোরাতে হতো, তাহলে কি নাম্বারটা সিলেক্ট হতো, ঠিক সেম। আর এখন আমরা কি করি, জাস্ট ডায়াল করে দিই, উঠে যায়। এই যে একটা ডিস্টেন্স জেনারেশনের, যে তখন আমরা ডায়াল করে ওটাকে ঘোরাতাম আর ওখানে উঠতো, তখন ঠিক সেম দেখো এইখানে যে মেশিনটা ছিল, এই ডায়াল প্যাডটা বা এই গিয়ার প্যাডটাকেও সেম ততটাখানি ঘুরিয়ে ওখানে কাউন্টিং হিসেবে করা হতো। তো এইবার দেখা যাচ্ছে যে না, এরকম করে তো অনেকটা বছর চলছে। এরকম করে চলার পরে মাঝখানে একটা জিনিস এসেছিল, সেটা এসেছিল ডিফারেন্স ইঞ্জিন বলে। কিন্তু সেই ডিফারেন্স ইঞ্জিনটা মার্কেটে বেশি দিন দাঁড়াতে পারেনি, তার কারণ মার্কেট পুরোটাই খেয়ে নিয়েছিল চার্লস ব্যাবেজের এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা। সেই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা কন্টিনিউ অনেকটা দিন ধরেই চলে। তো অনেকটা দিন ধরে চলার পরে যখন জেনারেশন পাল্টাতে থাকে, এরপর মানুষ বিভিন্ন ধরনের জিনিস আবিষ্কার করে। ধীরে ধীরে লাইট তৈরি হয়ে গেছে, ইলেকট্রিসিটি তৈরি হয়ে গেছে, রেড গ্রিন ব্লু কালারের লাইট তৈরি হয়ে গেছে। এবার মানুষ
না, আমাদের কম্পিউটার এভাবে হবে না। আমাদের গণনা যন্ত্র করতে গেলে আমরা সামনে থেকে দেখব যে কি ডায়াল করছি, বা ডায়াল করার সাথে সাথেই আমরা যাতে কাজটা করতে পারি। তো এবার আমরা যে জায়গাটায় পৌঁছাবো, যে একদম আদিম যুগ থেকে মধ্যযুগ থেকে এবার বলা যেতে পারে নবপ্রজন্মের কম্পিউটার বা নতুন প্রজন্মের বা নিউ ইরা অফ কম্পিউটার। তো আমরা তো দেখে নিই যে এই যে নিউ ইরা অফ কম্পিউটার, বা দেখো আমি দিয়েছি কম্পিউটারের নতুন যুগ, বিষয়টা কি জিনিস সেটা হলো, এটা আমরা সবাই চিনি না বা সবাই চিনি। এটা একটা দেখো, এটা একটা টিউবের মতন দেখতে, জিনিসটা হয় কাঁচের, এর ভেতরে কিছু ফিলামেন্ট টাইপের সিস্টেম করা আছে, যেরকম আমাদের বাল্বে করা থাকে, ভেতরে নাইট্রোজেন গ্যাসটা থাকছে, তো ওই যে ওরকমই এর ভেতরে করা আছে। তো এইটা কি হতো, এইটা একটা টিউব ছিল যেটার নাম হচ্ছে ভ্যাকুয়াম টিউব। এই ভ্যাকুয়াম টিউবটাকে বলা হচ্ছে ফার্স্ট জেনারেশনের কম্পিউটার। এই ভ্যাকুয়াম টিউবটাকে বলা হচ্ছে ফার্স্ট জেনারেশনের কম্পিউটার, কারণ এই যে আমরা সালটা একটু ফলো করে দেখি, 1940 থেকে 1956, তখন আমাদের ভারত স্বাধীন হয়েছে 1947 সালে। তারপর পরই এই যে কম্পিউটারগুলো, বাড়িতে যে পুরনো কালার টিভি বা পুরনো যে টিভিগুলো ছিল, বড় খাঁচার মতন যে টিভিগুলো, তো ওই টিভির মতন ওই স্ক্রিনে এই পোর্টগুলোকে ইউজ করা হতো বা এই মেশিনটাকে ইউজ করা হতো। এই যে টিউবটা, এই টিউবটাকে ইউজ করে ওই ডিসপ্লেতে দেখানো হতো, এবং এর পাশাপাশি ওর মধ্যে সিস্টেম করা হয়েছিল যে আগের যে মেকানিক্যাল যে সিস্টেমগুলো ছিল, সেই মেকানিক্যাল কিছু সিস্টেম আর ইলেকট্রনিক সিস্টেম মিলিয়ে কম্পিউটারটাকে সামনাসামনি আনা হয়। আজকের যে আমরা কম্পিউটার বলি সেরকম ভাবেই কম্পিউটারটাকে আনা হয়, অর্থাৎ যেরকম আমরা ডিসপ্লে দেখতে পাই সেরকমই ডিসপ্লে, এবং যে মেকানিজম সিস্টেমটা ছিল, তো মেকানিজম সিস্টেমটার সাথে কিছু ইলেকট্রিক্যাল সিস্টেম অ্যাড করা হয়, দিয়ে আমাদের এই প্রথম কম্পিউটারটা আসে, যার নাম কি ছিল, মার্ক ওয়ান। আমি আরেকটু হাইলাইটেড করে দিই, এই যে মার্ক ওয়ান, এই কম্পিউটারটা কে বানিয়েছিল, প্রফেসর হাওয়ার্ড এইকেন্স। প্রফেসর হাওয়ার্ড এইকেন্স বানিয়েছিল। এর সাথেও বানিয়েছিল এই ভ্যাকুয়াম টিউব, এই পুরো ভ্যাকুয়াম টিউবটা প্লাস কম্পিউটারের সিস্টেমটা মার্ক ওয়ান, এটাও বানিয়েছিল। তো এটা বানানোর পর একটা গোটা বিশ্বে বলা যেতে পারে একটা পুনর্জাগরণ হয়, কারণ কম্পিউটারটা আমরা দেখেছিলাম কিছু গিয়ার সিস্টেমের মধ্যে দিয়ে করে চলতো, কাউন্ট করতো, হতো, কিন্তু চোখের সামনে আমরা যেটা ডায়াল করছি সেটা ঠিক ডায়াল করছি না ভুল ডায়াল করছি সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রথম এই সিস্টেমটাকে আনে হচ্ছে আমাদের প্রফেসর হাওয়ার্ড এইকে ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে। তো এবার আমরা দেখে নিই যে এর এর পরবর্তীতে কি হয়। এই ব্যক্তিটাই দেখো, এই ব্যক্তিটাই কি করলো, এর এই টাইমের পাশাপাশি এইরকম টাইমের মধ্যেই জেন 2 বার করে দিল। জেন 2 বলতে যেরকম আমরা ফোনে ইউজ করি না, স্ন্যাপড্রাগন জেনারেশন 1, স্ন্যাপড্রাগন জেনারেশন 2, দেখা যাচ্ছে যে স্ন্যাপড্রাগন জেন 1 এ গরম হয়ে যাচ্ছে, ফোন গরম হয়ে যাচ্ছে, স্বাভাবিক, আমরা সবাই ফোন ইউজ করি, কিছু কোম্পানি ফোন হিট হয়, কিছু কোম্পানি ফোন নর্মাল থাকে, সেখানে কুলিং সিস্টেম ইউজ করা থাকে, কোনোটা থাকে না, বা কুলিং সিস্টেম ইউজ করা থাকলেও ওটা হিট হচ্ছে। তো এইবার এই কম্পিউটারটা আমাদের হিট হচ্ছিল, তো আমাদের যে এই কম্পিউটারটা ছিল সেই এই কম্পিউটারটাও হিট হচ্ছিল, তার কারণ এটা একটা টিউব টাইপের। তো এটা ভেতরে যখন ফিলামেন্টটা জ্বলতো সেই ফিলামেন্টটা হিট করতো, এবং দেখা যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত, তার ফলে নতুন করে আবার একটা কম্পিউটার তৈরি করতে হতো। তো এই সমস্যা দূর করার জন্য এই ব্যক্তি আবার নতুন একটা সিস্টেম নিয়ে আসে যার নাম ছিল ট্রানজিস্টার। ট্রানজিস্টার একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট। এই কম্পোনেন্টে কি হয়, কম্পোনেন্টটা একটু বুঝিয়ে দিই তাহলে সবার একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এই কম্পোনেন্টটা, এই যে ট্রানজিস্টার যে কম্পোনেন্টটা আছে, আমি এখানটা দিয়ে দেখাচ্ছি। এই ট্রানজিস্টার কম্পোনেন্টটা হয় কি, যে ট্রানজিস্টার কম্পোনেন্টে একটা থাকে পজিটিভ, একটা থাকে নেগেটিভ, বাট আমরা এইখানটায় দেখতে পাচ্ছি, এই ট্রানজিস্টারে দেখতে পাচ্ছি যে এখানে 3টে পিন আছে, একটা থাকে গেট। এই যে ট্রানজিস্টার যেটা বললাম, এই ট্রানজিস্টারে একটা থাকে গেট। তো এই ট্রানজিস্টার সেমই আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে মসফেট। বিষয়টা কি দাঁড়ায়, বিষয়টা দাঁড়ায় হচ্ছে এই ট্রানজিস্টারে একটা থাকে বি, একটা থাকে সি, একটা থাকে ই, অনেকটা কলের মতো। যদি এটাকে আমি কল ধরি, এই কলের মতন জিনিসটা একটু বুঝিয়ে দিই, এখান দিয়ে জল আসছে, এখানে আমি কন্ট্রোল করতে পারছি, যে জায়গাটাকে কন্ট্রোল করতে পারছি সেই জায়গাটাকে আমি লিখছি
সেই জায়গাটাকে আমি দিয়ে লিখলাম বেস। ঠিক আছে, কি লিখলাম? বেস, তাই বি দিয়ে লিখলাম। এবার আরেকটা আছে আমাদের সি, আর একটা আছে ই, ই ফর এমিটার। তো এই যে একটা দিয়ে লাইন যায়, একজন প্রেসার দেয় এবং ওখান দিয়ে ইলেকট্রিসিটিটা পাস করে। তো এই ট্রানজিস্টার কি করলো? ট্রানজিস্টার পুরো হিটিং সিস্টেমটাকেই কন্ট্রোল করে। ট্রানজিস্টার পুরো হিটিং সিস্টেমটাকে কন্ট্রোল করে। ট্রানজিস্টার এই পুরো হিটিং সিস্টেমটাকে যেহেতু কন্ট্রোল করে, তাই জন্য এ থাকলেও পুরো হিট সিস্টেমটা কন্ট্রোল করছে। তো এই ভ্যাকুয়াম টিউব দিয়ে তার সাথে ট্রানজিস্টার অ্যাড করে নতুন একটা কম্পিউটার তৈরি করলো, যার নাম কি হলো? IBM 1401। তাহলে তার নাম কি হলো? IBM 1401। এই যে কম্পিউটারটা, এই কম্পিউটারটাও সেম এই ব্যক্তি করে, হাওয়ার্ড এইকেন্স। তো এটা ছিল জেন 2 এর কম্পিউটার। ভালো কথা, এই যে জেন 2 এর কম্পিউটার। এবার একটা প্রশ্ন থেকেই যায়, কম্পিউটারে আবিষ্কার তো করলো, আমি একটা ডেটা টাইপ করলাম, কিন্তু ডেটাটা সেভ থাকবে না। তো এই যে ডেটাটা, এই দুটো যে আমরা যে জেনারেশনের কম্পিউটার দেখলাম, এই জেনারেশনের কম্পিউটারগুলোতে কোনো ডেটা সেভ ঠিকভাবে থাকতো না। তার কারণ এত বড় বড় বাক্স বা এত বড় বড় একটা চেম্বার বানিয়ে সেখানে ডেটা সেন্টার করা, তো সামান্য কিছু অ্যাড করার জন্য, সামান্য কিছু সেভ করে রাখার জন্য। তো এই সমস্যাটাকে দূর করার জন্য পরবর্তী জেনারেশনে একটা নতুন জিনিস তৈরি হলো। সেই জেনারেশনটা জিনিসটা ছিল আমাদের আইসি বলে। আইসি কথাটা আমরা সবাই শুনেছি। আইসি হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সার্কিট, এমন একটা সার্কিট যে ওটার বাইরে দিয়ে কোটিং করা আছে, ভেতরে এই সিস্টেমগুলো লাগানো আছে, এই ট্রানজিস্টরের সিস্টেমগুলো আরো ছোট ছোট করে লাগানো আছে। এইবার আমরা একটু ছবিটা দেখি। এই দেখো এই ছবিটা, এই কালো কালারের যে কোটিংটা করা আছে, এই কালো কালারের কোটিংটা দিয়ে পুরো এর ছোট ভার্সনগুলোকে এরকম এইটুকুনি ছোট ভার্সনগুলোকে এর মধ্যে অ্যাড করে, দেখো এর জন্য এতগুলো পিন হয়েছে, অ্যাড করে কি করছে? অ্যাড করছে এবং মাঝখানেও এরকমই একটা জায়গা বানিয়ে দিচ্ছে, এই ট্রানজিস্টরের মতনই একটা জায়গা বানাচ্ছে, যেটা রাখছে ওখানটা স্টোর করবে। তাহলে কি হলো? জিনিসটা দেখো ছোট হয়ে গেল। এরকম আরো আমি একসাথে অনেকগুলো লাগাতে পারবো। তাহলে কি হলো? আমার যেখানে 5টা সেভ হচ্ছিল সেখানে আমি 500টা সেভ করতে পারবো। তাহলে এবার যখন 500টা সেভ করতে পারলো, ও উপরে কোটিং করে দিল যাতে জিনিসটা ঠান্ডা থাকে। তো এই যে ইন্টিগ্রেটেড সার্কিট, এই ইন্টিগ্রেটেড সার্কিট আসার ফলে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই মাইকে কথা বলছি, এই মাইকটাও চলছে, বা আমি যে এই যে ডিজিটাল স্ক্রিনটাতে দাগাতে পারছি বা এই যে পেনটা ইউজ করতে পারছি, সবই এই ইন্টিগ্রেটেড সার্কিটের জন্য। ইন্টিগ্রেটেড সার্কিট খুব দরকার। তার পাশাপাশি এই যে ব্যক্তিটা বা এই যে জিনিসটা ট্রানজিস্টার, এরও খুব প্রয়োজন। এরা ছাড়া না আমি একে ইউজ করতে পারবো, না আমি পেন, ইভেন আমি ফোনটাকেও ইউজ করতে পারবো না, কম্পিউটার তো পরে। তাহলে এই যে ইন্টিগ্রেটেড সার্কিটটা, এই ইন্টিগ্রেটেড সার্কিটটা পরবর্তী কি ছিল? ইন্টিগ্রেটেড সার্কিটের আমাদের পরবর্তী নামটা কি ছিল? ইন্টিগ্রেটেড সার্কিট বা কম্পিউটারের নাম হলো IBM 360। এই IBM 360 টাইমিংটা ছিল আমাদের, IBM 360 টাইমিংটা ছিল 1964 থেকে 71-এর টাইম পর্যন্ত। 1964 থেকে 71-এর টাইম পর্যন্ত তখন এত বড় বড় কম্পিউটার ছিল। ধরে নাও একটা রুমের মধ্যে রাখা হতো কম্পিউটারটাকে, সারা রুমটাকে কোল্ড স্টোরেজ করে দিয়েছে, হিমঘরের মতো, যেখানে খাওয়া স্টোরেজ থাকে সেরকম করে স্টোরেজ করে রেখে দিচ্ছে। কারণ কি? এতগুলো সার্কিট রয়েছে। তখনও এলসিডি বা এলইডি টিভি আবিষ্কার হয়নি যে ওটা গরম হবে না, তখনও চলছিল এই ভ্যাকুয়াম টিউব। তার পাশাপাশি ভ্যাকুয়াম টিউবের মতনই সেম একটা জিনিস এলো, যেটা পিকচার টিউব, সিআরটি টিভিতে ইউজ হয়, ঠিক আছে, বা ক্যাথোড রে টিউব, ওটাও এরকমই সেম। তো কি হলো? এরা গরম হতো, তো এদেরকে ঠান্ডা করার জন্য বড় বড় ঘর দরকার ছিল, এবং সেখানে হিমঘরের মতন ঠান্ডা করে রাখা হতো। বা আজকে আমরা সব বেশিরভাগ দেখতে পাই অ্যাপেলের ফোন 1 টিবি, স্যামসাং এর ফোন 1 টিবি, ছোট ভিভোর ফোনগুলোতেও 1 টিবি দিয়ে দিচ্ছে। কিন্তু যদি আমি এই টাইমে পৌঁছে যাই, দেখা যাবে যে 5 MB, অনলি 5 MB একটা বড় সাইজের কন্টেনার লরির মতন। তাহলে ভাবো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা 1 টিবি একটা ফোন ইউজ করছি, কিন্তু যে আমাদের যে আজ থেকে বেশি বছর না, 1971-এর কথা বলছি, সেই টাইমে দাঁড়িয়ে 5 MB নাকি একটা 16 চাকার কন্টেনার লরি যেগুলো থাকে, ওই লরির মতন
বড় ছিল এবং সেগুলোকে রাখা হতো হিমঘরের মধ্যে। কিন্তু আমরা 1 TB ফোন নিয়ে তো যেখানে সেখানে চলে যাই, কোনো ব্যাপার না, ডেজার্টে চলে যাচ্ছি গরমের মধ্যে, কোনো ব্যাপার নেই, ফোন চলছে। তো সেইভাবেই তো এই যে আইসিটা আমাদের নতুন একটা জেনারেশন দেখিয়ে দিয়ে গেল। এরপরে আইসিটা তো গেল, এবার মাল্টিপল অফ আইসি নিয়ে আসলো কি মাইক্রো কন্ট্রোলার, আসলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। তো এই মাইক্রো কন্ট্রোলার দেওয়া কম্পিউটার জিনিসগুলোকে যদি আমরা কোনোভাবে, যখন কম্পিউটারটাকে মাথা গরম হয়েছে ছুঁড়ে ফেলে দেব, তো মাথা গরম হয়েছে, কেউ দেখা যাচ্ছে যে বাড়িতে ঝগড়া করলো, কেউ কিছু করে কম্পিউটারটাকে রাগ করে ফেলে দিল, বা চলছে না আমরা যেরকম রিলসে দেখি তা ফেলে দিল। তো এই যে ফেলে দেওয়ার পরে যে মাদারবোর্ডটা থাকে আমাদের, সেই মাদারবোর্ডের মধ্যে আমরা দেখতে পাই ছোট 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 চৌকো চৌকো কিছু জিনিস আছে, যার চারিদিক দিয়ে পিন বেরিয়েছে অনেকগুলো। এইটাই হলো মাইক্রো কন্ট্রোলার। এর কাজ হচ্ছে স্বল্প সংখ্যক কিছু ডেটা, যেটা কম্পিউটারকে চালনা করার জন্য আমরা ওর মধ্যে স্টোর করে রেখে দেবে, স্বল্প সংখ্যক। আমরা তো আজকে বলছি যে টিভির আগে ছিল আমাদের এই যে 1 TB বলি না, এই 1 TBর আগে ছিল জিবি, এই জিবির আগে ছিল আমাদের কেবির আগে ছিল বাইট। এই মাইক্রো কন্ট্রোলার গুলোতে বাইট হিসেবে ডেটা স্টোরেজ করে রাখা হয়। তো এই মাইক্রো কন্ট্রোলার গুলোতে কি হয়, মাইক্রো কন্ট্রোলার গুলোতে সামান্য কিছু, যে কম্পিউটারটা স্টার্ট হবে, এই বাটনটা এই কাজ করবে, এই বাটনটা এই কাজ করবে, বা এখানে আমি দেখা যাচ্ছে যে আমি ইন্টারনেট করব, তো ইন্টারনেটের কেবল ইনপুট হলে সিগন্যালটা দেবে, সামান্য আমার মতন কিছু কথা ওর মধ্যে দিয়ে দেবে। হিউজ পরিমাণের যে ডেটাটা সেটা দেওয়া হতো স্টোরেজ ব্যাগ। কিন্তু এই মাইক্রো কন্ট্রোলার ছাড়া যদি আমি কোনোভাবে মাইক্রো কন্ট্রোলারকে সরিয়ে দিই, এই যে সামান্য কিছু কথাটা এই যে আইসি সাহেব, এই আইসি নিতে পারতো না, ওই লোড হয়ে যেত। তো এরকম তো আমার দেখা যাচ্ছে যে এতগুলো আইসি কে দিলে এত বড় একটা বোর্ড হবে, সেখানে এতগুলো আইসি কে যদি আমি এরকম ছোট করে এইটুকুনি একটা ডিভাইসের মধ্যে নিয়ে আসি, সেই ডিভাইসটাকে আমি ওর মধ্যে দিলে আমি এরকম হাজারো আরো লাগাতে পারবো ওই সেম সাইজের মধ্যে। তাহলে ওই যে মাইক্রো কন্ট্রোলার, ওই মাইক্রো কন্ট্রোলার বলা যেতে পারে অনেকগুলো আইসির মিলিত একটা জিনিস। এই মাইক্রো কন্ট্রোলার তোমাদের আমার সবার ফোনে মাইক্রো কন্ট্রোলার রয়েছে, ইভেন এই মাইকটার মধ্যেও রয়েছে, এই টিভিটার মধ্যেও রয়েছে। যে টিভিটা যে অন হলো, বা টিভিটার এখানটা যে স্ক্রিনে বা এখানে একটা লাইট জ্বলবে, বা এখানে যে দেখাচ্ছে ইন্টার স্ক্রিনটার কালার ছাড়া বা হোয়াইট যে আলোটা, সেটা জ্বলার জন্য ওই মাইক্রো কন্ট্রোলারকে ইউজ করা হয়। তো এই মাইক্রো কন্ট্রোলার দিয়ে প্রথম আসলো যে কম্পিউটারটা, তার নাম ছিল IBM পিসি। তাহলে এবার আমরা পিসি পাচ্ছি। তো এই যে পিসি বলি, পোর্টেবল কম্পিউটার, তো সেই কম্পিউটারের একদম কারেন্ট আসলো, যেগুলো আমরা ছোটবেলায় স্কুলে ইউজ করতাম, বা 2000 সালের দিকে যে কম্পিউটারগুলো ছিল একটু ক্রিম কালারের বা অফ হোয়াইট কালারের দেখতে, বাক্স রূপে, যে সেগুলোর মধ্যে মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হতো। 1974 এর টাইমে এই মাইক্রো কন্ট্রোলার জেনারেশন 4 IBM পিসি, নোট ডাউন করে রাখতে পারো। কি ইউজ হতো এর মধ্যে, মাইক্রো কন্ট্রোলার। আর এর মধ্যে মেজর যেটা ছিল, এই কোম্পানিটা VSLI এরা তৈরি করে এই কম্পিউটারটাকে। এই VSLI এরাই পরবর্তীতে আমাদের যে যত কম্পিউটার আমরা এখন ইউজ করছি, এই সব কম্পিউটার এরাই বা এদের মাথা থেকে বেরোনো বুদ্ধির জন্যই আমরা আজকে প্রেজেন্ট গেমিং কম্পিউটার বা অফিসিয়াল কিছু কম্পিউটার বা বিভিন্ন ধরনের আমাদের স্পেসের যে কম্পিউটার আলাদা সুপার কম্পিউটার, সেই কম্পিউটারগুলোকে আমরা ইউজ করি। তো এইবার দেখতে পাচ্ছি এখানে একটা কিছু অন্য একটা জিনিস রয়েছে, যেটা সবাই চিনি, কম্পিউটারটা খুললেই দেখতে পাই প্রসেসর। এই যে প্রসেসর, মাইক্রো প্রসেসর নিউ জেন, এর মধ্যে কি কি আছে আমরা আগে জেনে নিই। এই একটা জিনিসের মধ্যে মাল্টিপলস অফ ট্রানজিস্টর রয়েছে, এই যে এই ব্যক্তিটাও রয়েছে। আবার এর মধ্যেই মাইক্রো কন্ট্রোলার রয়েছে, বেশি নেই বাট বেশি আছে আমাদের ট্রানজিস্টর, আবার কিছু আইসিও আছে। এই পুরো সিস্টেমটা এই উপরের এই মেটালটা দিয়ে ঢাকা থাকে, মেটালটা খুললে দেখা যাবে। তো এই যে মাইক্রো প্রসেসর যেটা রয়েছে, এই মাইক্রো প্রসেসরটা রয়েছে দেখে আমরা এইটুকুনি কম্পিউটারের জন্য ইউজ করতে পারছি একটা মাদারবোর্ড, এইটুকুনি একটা মাদারবোর্ড। ওই একটা মাদারবোর্ড কি করছে, মাদারবোর্ডের মধ্যে আমি এই একটা প্রসেসর লাগিয়ে দিচ্ছি এরকম সাইজে, ছোট্ট একটুখানি, ওর মধ্যে যাবতীয় যা ডেটা দরকার আমি সমস্ত কিছু কম্পিউটার চালানোর জন্য সব দিয়ে দিলাম। এবার ওই বাকি রেস্ট অফ দা বোর্ডে কিছু আইসি লাগিয়ে দিলাম, কিছু মাইক্রো কন্ট্রোলার লাগিয়ে দিলাম, তাহলে কি আমার পুরো বোর্ডটা কন্ট্রোল হবে। তাহলে দেখো এই মাইক্রো কন্ট্রোলারটা আছে, প্লাস আবার মাইক্রো প্রসেসর এসছে। এই প্রসেসরটা এসছে দেখেই আমি একটা বোর্ডের মধ্যে সব লাগিয়ে একটা হিউজ পরিমাণের কাজ করতে পারছি।
তো এই প্রসেসরটা এসছে দেখেই বা প্রসেসরটা আবিষ্কার হয়েছে দেখেই আমরা আজকের কম্পিউটারে বসে গেম খেলতে পারি, যাবতীয় যা কিছু কাজ করতে পারি সামান্য একটা এই প্রসেসরের জন্য, একটা ছোট্ট জিনিস। তো এই যে 1980 থেকে প্রেজেন্ট, কালিটা একটু চেঞ্জ করে দিই, 1980 থেকে প্রেজেন্ট টাইমে কি কম্পিউটার, মডার্ন পিসি, মানে আমরা যে পিসি গুলোকে ইউজ করতে সেই মডার্ন পিসি। তো এটা হচ্ছে মডার্ন জেনারেশন বা জেনারেশন 5। তাহলে দেখো আমরা কোথায় ছিলাম ভেবে নাও, আমরা ছিলাম সেই আদিম যুগে। অ্যাবাকাস, অ্যাবাকাস জাস্ট হাতে গুনতাম, ওটার মধ্যে বলগুলোকে সরিয়ে আমরা হাতে গুনতাম, ওগুলোকে গুনে 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 আমরা প্রসেসরে চলে এসেছি। এই প্রসেসর ফোনের মধ্যে লাগানো আছে, যত দিন যাচ্ছে তত আরো ছোট ছোট প্রসেসর ইউজ করেছে, যেগুলো খালি চোখে দেখা যায় না। 100x মাইক্রোস্কোপে জুম করলে তবে দেখা যাবে অ্যামিবাস সাইজের করে আমাদের প্রসেসর গুলো তৈরি হচ্ছে ফোনে। তাহলে ভাবো ওইটুকুনি একটা ছোট ফোনের মধ্যে প্রসেসর লাগিয়ে দিচ্ছে দেখে আমরা ফোনটাকে মাল্টিপল সব কাজে ইউজ করতে পারছি। তাহলে আমরা যে এতক্ষণ ধরে যে ক্লাসটা করলাম সেই আদিম যুগ থেকে প্রেজেন্ট টাইমের কম্পিউটারে, এবার কথা হচ্ছে এখান থেকে প্রশ্ন কি আসতে পারে? এখান থেকে প্রশ্ন এটাই আসতে পারে যে অ্যাবাকাস কারা আবিষ্কার করছে? তো মেসোপটেমিয়াম। বা যদি এবার বলে হঠাৎ করে যে জেনারেশন 1 এর সময়ে কি আবিষ্কার হয়েছিল ডিসপ্লের জন্য, বা জেনারেশন 1 এর টাইমে নতুন কি আবিষ্কার হয় কম্পিউটার জগতে, সেটা ছিল আমাদের ভ্যাকুয়াম টিউব। তো ঠিক এই কোশ্চেন গুলোই আসে এই চ্যাপ্টার থেকে। তো সবাই যেটুকুনি আমি বললাম আশা করি সবারই এখানটায় বুঝতে কারোর অসুবিধা হয়নি। তো নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে যদি কারোর অসুবিধা থাকে সবাই কমেন্টে বলো যে এই জায়গাটা সমস্যা ছিল। তো আশা করবো সবারই ক্লাস ভালো লেগেছে বা বুঝতে সুবিধা হয়েছে। তো আজকের ক্লাসটুকুনি এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা দেখব কম্পিউটারের জেনারেশন তো আমরা বুঝে গেলাম। তো আমরা যদি এখন কেউ অফিসে চাকরি করছি বা কেউ কোথাও কাজ করছি, কেউ না কেউ কিছু একটা চলে গেছি, সবাই চাকরি পেয়ে গেছি বা কেউ কিছু একটা কাজ করছি, হঠাৎ দেখা গেল সামনে বসে বা বাড়িতেই আছি, হঠাৎ দেখা গেলো কম্পিউটারটা চলছে, কম্পিউটারের লোকটা সে আসতে দেখা গেলো 2 ঘন্টা দেরি, কিন্তু আমার কাজটার দরকার 2 মিনিট। তো সেই জিনিসগুলোকে কাজ করতে পারার জন্য যাতে তোমাদের পরীক্ষাতেও তোমরা আনসার করে দিয়ে আসতে পারো, ইভেন তোমাদের বাস্তব জীবনেও তোমরা সেটাকে কাজে লাগাতে পারো, সেই রকমই একটা চ্যাপ্টার নিয়ে আসছি পরের ভিডিওতে। চ্যাপ্টারের নামটা হলো হার্ডওয়্যার। তো আমরা সেই হার্ডওয়্যারটা শিখবো পরবর্তী ক্লাসে। এবং আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের চেনা জানা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।